বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতি বিশ্বের অধিভুক্ত সরকারি কলেজসমূহের জন্য অনার্স তৃতীয় বর্ষের নির্ধারিত সিলেবাস থেকে প্লান্ট বায়োকেমিস্ট্রি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ অনার্স থার্ড ইয়ারের প্লান্ট বায়োকেমিস্ট্রি ক্লাসের 14 অধ্যায়ের সাধারণ আলোচনা আমরা অংশ নিব। সকল শিক্ষার্থীদেরকে এই ক্লাসে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এখন আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সুস্বাগতম। আমার পরিচয় একটু দিচ্ছি। আমি এস.এম. আইয়ুব হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ যশোর। ওয়েলকাম টু বটনি ক্লাস প্লান্ট বায়োকেমিস্ট্রি। আমরা কিছু ছবি দেখি। প্রথমে কিছু সাধারণ ছবি আমরা দেখতে পাচ্ছি। একটি ডিম ভেঙে পাত্রে রাখা হয়েছে। ডিমের কুসুম দেখতে পাচ্ছি। কুসুমটা মুখ্য বিষয় না, ডিমের সাদা অংশটা আমরা অবশ্যই খেয়াল করব। ডিম, কত লোভনীয় খাবার। মাছ দেখতে পাচ্ছি আমরা। চিকেন, এগুলো কি তোমরা বলতে পারবে? মনে হচ্ছে ডালের মতন, কিন্তু কি তোমরা বলতে পারছো না। কি এটা? এটা সয়াবিন বীজ। সয়াবিন বীজ এটা আমরা দেখতে পাচ্ছি। মনে হতে অনেকে না দেখে থাকতে পারো। সয়াবিন বীজ সবাইকে দেখাই দিলাম সয়াবিন বীজটা কেমন। এটা তো আমরা সবাই দেখেছি, বাজারে কিনতে পাওয়া যায়। ব্রোকলি। এতগুলো এতক্ষণ ধরে আমরা কেন ছবিগুলো দেখালাম? এগুলো কি জানতে চাই আসলে? এগুলোর মধ্যে কি আছে? সাধারণ কমন জিনিস কি আছে এগুলোর ভিতরে? আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো। আমরা দেখেছি ডিমের কুসুম, ডিম দেখেছি, ব্রোকলি দেখেছি, চিকেন দেখেছি, সয়াবিন দেখেছি। অনেকে মনে হতে পারে সয়াবিন তো তেল। না, তেল বাদেও লিপিড ভাবো আরো কিছু আছে এর মধ্যে। তাহলে এগুলোর ভিতরে আমরা সবগুলোর ভিতরে প্রোটিন পেয়ে থাকি, কিছু না কিছু কম বেশি প্রোটিন পেয়ে থাকি। আমরা প্রোটিনের আজকে যে অধ্যায়টি দেখব, যে টপিকটি দেখব, প্রোটিনের বায়োকেমিস্ট্রি, স্ট্রাকচার, ক্লাসিফিকেশন, ফাংশন অফ প্রোটিনস। এটা হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়। এই বিষয় থেকে আমরা আজকে একটু করে এগোই, দেখি কতটুকু পড়ানো যায়। এটুকু থেকে আমাদের আছে প্রোটিনের সংজ্ঞা। আমরা দেখে নিই। প্রোটিন বলতে আমরা কি বোঝাই? প্রোটিন হলো অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার যৌগিক জৈব অণু। অনেকগুলো কথা এখানে যুক্ত করেছে। অ্যামিনো অ্যাসিড, আমরা গত ক্লাসে অ্যামিনো অ্যাসিড পড়েছিলাম। এই অ্যামিনো অ্যাসিডের বিস্ফোরক অ্যামিনো অ্যাসিড, প্রোটিন গঠন করে অ্যামিনো অ্যাসিড আমরা জেনেছিলাম। তোমাদের সকলে তোমরা বিস্ফোরক প্রোটিন গঠন করে অ্যামিনো অ্যাসিডের নামগুলো মুখস্থ করে ফেলেছো আশা করবো আমি। আর যদি কেউ মুখস্থ করে না থাকো, তাহলে অবশ্যই বিস্ফোরক অ্যামিনো অ্যাসিডের নাম অবশ্যই মুখস্থ করতে হবে। সেখানে সংকেত সহ পড়তে বলেছিলাম আমি। অবশ্যই তোমরা এটা পড়বে, কারণ পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে আমরা বুঝতে পারছি সেই অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয় বৃহদাকার জৈব অণু, যৌগিক অণু। সেই জৈব অণুটা হচ্ছে গিয়ে মূলত প্রোটিন। অর্থাৎ এক কথায় বলতে পারি আমরা অ্যামিনো অ্যাসিডের পলিমার। অ্যামিনো অ্যাসিডের পলিমার হলো যেটা উচ্চ আণবিক ওজন বিশিষ্ট, সেটা হচ্ছে প্রোটিন। অন্যভাবে বলতে গিয়ে যে পরে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি পরে আসছে লেখাটা। প্রোটিন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ অণুর জৈব রাসায়নিক পদার্থ, যা হাইড্রোলাইসিস পরীক্ষায় অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। অন্য ঘুরায় বলতে পারি আমরা অ্যামিনো অ্যাসিডের পলিমার যা উচ্চ আণবিক ওজন বিশিষ্ট, সেটি হচ্ছে প্রোটিন। আমরা এখন কিছু প্রোটিনের বৈশিষ্ট্য দেখব। প্রোটিনের বৈশিষ্ট্যগুলি কি কি আছে? নাম্বার 1, প্রোটিন কলয়েড প্রকৃতির, অধিকাংশ ক্লাসিত। কলয়েড, না তরল না কঠিন। আমি খুব সাধারণত বলি বোঝানোর জন্য, না তরল না কঠিন, অর্থাৎ কঠিনও না তরলও না, এমন একটি পদার্থ, অর্থাৎ কলয়েড প্রকৃতির।
যেটাকে আমরা ভালোভাবে দেখলে বুঝতে পারি, অর্থাৎ ডিমের সাদা অংশ কলয়েড প্রকৃতি, অধিকাংশ ক্লাসিত হতে পারে। নাম্বার 2, প্রোটিনকে অ্যাসিড, ক্ষার, এনজাইম সহযোগে আদ্রবিশ্বরণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। প্রোটিনকে অ্যামিনো অ্যাসিড আমরা অ্যাসিড দিয়ে হাইড্রোলাইসিস করতে পারি, ক্ষার দিয়ে হাইড্রোলাইসিস করতে পারি, অথবা কোনো এনজাইম দিয়ে আমরা হাইড্রোলাইসিস করতে পারি। করলে প্রোটিন ভেঙে সেখান থেকে আমরা অ্যামিনো অ্যাসিড পাবো, এটা নিশ্চিত। নাম্বার 3, বহুবিধ ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতি পরিবর্তন হয়। কেমন সেটা একটু চিন্তা করি, তাহলে কি সত্য? বলছে বহুবিধ ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়া। যেমন ভৌত প্রক্রিয়া, প্রোটিনকে তাপ প্রয়োগ করলে কি হয় আমরা বেশ ভালোভাবে খেয়াল করতে পারি। আমরা যখন ডিম ভাজি তখন কি হয়, প্রোটিন যখন আমরা ভাজতে থাকি ডিমের সাদা অংশ, তখন সেটা থেকে এক ধরনের সুগন্ধি বেরোয় আর মিষ্টি গন্ধটা মানুষের কাছে খুব ভালো লাগে। কারণটা কি, প্রোটিন যখন পুড়তে থাকে তখন এই গন্ধটা বেরোয় প্রোটিন, এবং প্রোটিনের গঠনটা পরিবর্তিত হয়। কি দেখতে পাই আমরা দেখতে পাই প্রোটিনের আমরা দেখে থাকি যে সাদা অংশ যেটা আছে সেটা তাপ দিলে জমাটবদ্ধ হয়ে যায়, অর্থাৎ তার গঠনের পরিবর্তন হচ্ছে। এমনিভাবে তারা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে থাকে এবং তখন তাদের গঠনও পরিবর্তিত হয়। নাম্বার 4, প্রোটিন পানি, অ্যাসিড, ক্ষার, মৃদু লবণ দ্রবণীয়, অর্থাৎ পানিতে কি দ্রবণীয় প্রোটিন? সব প্রোটিন দ্রবণীয় হবে না, যেগুলো পানিতে হবে না সেগুলো অ্যাসিড হবে, অ্যাসিড না হলে ক্ষারে হবে, ক্ষারে না হলে মৃদু লবণ দ্রবণীয় হবে। যেমন পানিতে কীভাবে পানিতে দ্রবীত হবে আমরা বলতে পারি, যেমন ডিমের সাদা অংশ পানিতে দ্রবীত হয় না? অবশ্যই দ্রবীত হয়, আমরা দেখেছি সবাই না। এভাবে বিভিন্ন প্রোটিন বিভিন্নভাবে দ্রবীত হয়, কিন্তু অ্যালকোহলে এরা অদ্রবণীয় প্রোটিন। নাম্বার 5, এটি অসংখ্য অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত, তবে এতে সালফার থাকতে পারে, আয়রন থাকতে পারে, কপার থাকতে পারে, এগুলো থাকতে পারে। নাম্বার 6, অ্যাসিড প্রয়োগে প্রোটিন তঞ্চিত হয়। তঞ্চিত মানে কি, মানে কুঞ্চিত আর কি, গুটিয়ে যায়, এবং এতে এদের আণবিক গঠনের পরিবর্তন ঘটে থাকে মূলত অ্যাসিড প্রয়োগ করলে। নাম্বার 7, প্রোটিন অণুগুলোর আকারে বৃহৎ হয় অর্ধবেদ্য পর্দা অভেদ্য, অর্থাৎ এরা অর্ধবেদ্য পর্দা ভেদ করতে পারে না প্রোটিন অণুগুলো। এরা উচ্চ আণবিক ওজন বিশিষ্ট, সংজ্ঞায় আমরা বলেছিলাম যে এরা উচ্চ আণবিক ওজন বিশিষ্ট। নিউক্লিয় প্রোটিন বংশগত বৈশিষ্ট্য বহন করে থাকে। আমরা জানি যে প্রোটিন আমাদের যে নিউক্লিক অ্যাসিড আছে, সেই নিউক্লিক অ্যাসিড ডিএনএ এবং আরএনএ, তার সাথে প্রোটিন থাকে। প্রোটিন তাদের গাঠনিক অংশ, সুতরাং প্রোটিনও নিউক্লিক অর্থাৎ ডিএনএ বা আরএনএর সঙ্গে থেকে তারা বংশগত বৈশিষ্ট্য বহন করে থাকে। প্রোটিন দানাদার হতে পারে, বর্ণহীন হতে পারে, সরল হতে পারে, অথবা সূত্রাকার হতে পারে। প্রোটিনগুলো বিভিন্ন রকম আকার আকৃতি হতে পারে প্রোটিনগুলো। এতক্ষণ ধরে আমরা প্রোটিনের বৈশিষ্ট্য দেখলাম। এখন প্রোটিনের একটি সাধারণ স্ট্রাকচার আমরা দেখব, তবে তার আগে আমরা দেখছি এখানে অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার, কারণ এটা আমাদের দেওয়ার দরকার। কারণ অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার না জানতে পারলে আমরা কিন্তু প্রোটিনের গঠনটা বুঝবো না। এখানে আমরা গত ক্লাস এটা পড়াইছিলাম যে কি আছে, আলফা কার্বনের সাথে ডান দিকে কি আছে, কার্বক্সিল গ্রুপ আছে, বাম দিকে কি আছে, অ্যামিনো গ্রুপ আছে, এবং উপরে হাইড্রোজেন মূলক আছে, এবং নিচে আর দিয়ে সাইড চেন। এই আর এর মানটা ভিন্ন ভিন্ন হলে প্রোটিনে অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের মানটাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে, নামটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যদি এখানে হাইড্রোজেন দেয়, আমরা গত ক্লাসে বলেছিলাম কি নাম যেন মনে আছে সবার? স্মরণ করতে পারছি না, গ্লাইসিন। হাইড্রোজেন দিয়ে নাম হবে গ্লাইসিন। এইভাবে আমরা বিভিন্ন রকম আরের পরিবর্তে বিভিন্ন রকম রাসায়নিক যৌগ বসালে তার নামটাও সেরকম হবে। এখন দেখি কিভাবে এই অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি করতে পারে। প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডগুলোর নাম আমরা গত ক্লাসে দিয়েছিলাম, আজকে তবু আরেকবার আমরা তোমাদেরকে বলে দিচ্ছি কি কি আছে। অ্যালানিন, আর্জিন, অ্যাসপারজিন,
অ্যাসপার্টিক অ্যাসিড, সিস্টিন, গ্লুটামিক অ্যাসিড, গ্লাইসিন, হিস্টিডিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইলঅ্যালানিন, প্রুলিন, সিস্টেইন, সেরিন, থিওনিন, ট্রিপ্টোফেন, থাইরোসিন অ্যান্ড ভ্যালিন। এগুলো হচ্ছে প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড। সংকেতগুলো আমরা একবার ছবিগুলো দিয়েছি, গত ক্লাসে ছবিগুলো দেখানো হয়েছিল, জাস্ট একটু স্মরণ করে দেওয়ার জন্য এই ছবিগুলো একবার একটু দেখালাম। অপ্রোটিন অ্যামিনো অ্যাসিড যেগুলো আছে আমরা গত ক্লাসে বলেছিলাম, তাদের নামগুলো সাইটোলিন, সিস্টিন, জিএবিএ, অর্নিথিন, থিয়েনিন, ডেরিভেটিভসের কথা বলেছিলাম আমরা, না? সেগুলোর নাম আমরা এখানে দিয়েছি, আরেকবার আমরা দেখে নেব, এগুলো আমরা আলোচনা করতে চাচ্ছি না। আর এখন আমরা প্রোটিন অর্থাৎ অ্যামিনো অ্যাসিড কীভাবে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে সেটা আমরা এখন দেখব। অর্থাৎ একটি অ্যামিনো অ্যাসিডের সঙ্গে আরেকটি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে যে গঠনটা তৈরি করে সেটা হচ্ছে প্রোটিন। মূলত একটি অ্যামিনো অ্যাসিড আরেকটির সঙ্গে যে বন্ধনে বা যে চেনে যুক্ত হয় সেটাকে আমরা পেপটাইড বন্ধন বলা হয়। যে বন্ধন যুক্ত হয় অর্থাৎ এক কথায় দুটি অ্যামিনো অ্যাসিড যে বন্ধনে যুক্ত হয় সেটা হচ্ছে পেপটাইড বন্ধন। খুব সহজ ভাষায় যদি বলি, অর্থাৎ একটি কোভ্যালেন্ট বন্ধনী মানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ধন গঠিত হয়। এখানে অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ নাইট্রোজেনের সঙ্গে আরেকটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের কোভ্যালেন্ট বন্ধনে যুক্ত হয় এবং একটি ডাইপেপটাইড একটি পানীয় অণু তৈরি করে। এবং এভাবে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে পলিপেপটাইড, প্রথমটা হবে ডাইপেপটাইড, পরেরটা হবে পলিপেপটাইড। যখন অনেক অনেক হিউজ পরিমাণে অ্যামিনো অ্যাসিড পরস্পর যুক্ত হতে থাকবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে পলিপেপটাইড, না? সুতরাং আমরা বলতে পারি প্রোটিন অ্যামিনো অ্যাসিডের পলিমার ছাড়া কিছুই নয়, যেটাকে পলিপেপটাইড, যেটা মূলত অ্যামিনো অ্যাসিড চেন ছাড়া আর কিছুই না। যেখানে আমরা কি দেখে থাকি সেখানে হচ্ছে গিয়ে অর্থাৎ পেপটাইড বন্ধনের মাধ্যমে তারা যুক্ত হয়ে থাকে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিভাবে তারা বন্ধনী তৈরি করছে। এখানে দুটো অ্যামিনো অ্যাসিড এখানে দেখতে পাচ্ছি, এখানে দুটো অ্যামিনো অ্যাসিড, এই যে এখানে কার্বক্সিল মূলকের এই যে ওইস, এখানে অ্যামিনো মূলকের হাইড্রোজেন শেয়ার করে এখানে পানি হিসেবে বেরিয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে এই যে এখানে ঠিক আছে, ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন এবং নাইট্রোজেন, নাইট্রোজেন এবং নাইট্রোজেন এবং কার্বনের ভিতরে বন্ধন তৈরি হচ্ছে। এখানে নাইট্রোজেন এবং কার্বনের ভিতরে বন্ধন তৈরি হচ্ছে, যার ফলে এবং এখানে যুক্ত হচ্ছে এই যে এটা কার্বন এবং নাইট্রোজেন দিয়ে বন্ধন তৈরি হচ্ছে, যেটাকে আমরা পেপটাইড বন্ধন বলছি। এবং এখনো পানি বেরিয়ে যাচ্ছে। ছবিটাতে অনেকে মাথায় না ধরতে পারে, আমরা একটু কঠিন হতে মনে হতে পারে, আমরা আরও ছবি দেখাবো অবশ্যই। এখানে সুন্দর করে দেখানো হয়েছে ত্রিমাত্রিক ছবির মাধ্যমে। এখানে ওইস এই যে একটি অ্যামিনো অ্যাসিডের, এখানে অ্যামিনো মূলকের হাইড্রোজেন, এই দুটো মিলে এই পাশে ডান পাশে দেখতেছি পানি হয়ে বেরিয়ে গেছে। এখান থেকে যদি ওইস চলে যায় কার্বন অক্সিজেন থাকবে, এই যে কার্বন অক্সিজেন এ পাশে আছে, এবং এখানে এই যে নাইট্রোজেনের একটা হাইড্রোজেন মূলক চলে গেছে, তাহলে NH থাকবে, এবং যেটা কার্বনের সঙ্গে আলফা কার্বনের সঙ্গে যুক্ত ছিল সেটা এই, অর্থাৎ এটা একটা R1 এবং এটা R2, দুটি অ্যামিনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে এটা ডাইপেপটাইড তৈরি করেছে, একটি পেপটাইড বন্ধন তৈরি করেছে, এবং এখনো পানি এখান থেকে বের হয়ে চলে গেছে। এই যে এখান থেকে ছবিটি আরো ক্লিয়ার। এখানে আমরা লাল কালি দিয়ে চিহ্নিত করেছি অ্যামিনো অ্যাসিডের একটি কার্বক্সিল মূলকের ওইস, অপর অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো মূলকের হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে তারা কি তৈরি করেছে, পানি তৈরি করে বেরিয়ে চলে গেছে। এবং ফলশ্রুতিতে এই কার্বনের সঙ্গে এই নাইট্রোজেন প্রথম অ্যামিনো অ্যাসিডের কার্বনের সাথে পরবর্তী অ্যামিনো অ্যাসিডের নাইট্রোজেনের সঙ্গে বন্ড তৈরি করেছে। যে বন্ডটি তৈরি হয়েছে সেই বন্ডটির নাম হচ্ছে পেপটাইড বন্ধনী। খুব সুন্দর ছবিটা আমরা এখানে দেখতে পেলাম কিভাবে পেপটাইড বন্ধনী তৈরি করে, মূলত কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে বন্ধনী। এখানে ছবিটা আরেকবার দেখানো হয়েছে কিভাবে সে বন্ধনী হতে পারে। এই যে কার্বন নাইট্রোজেনের ভিতরে বন্ধন হয়েছে এখানে দেখানো হয়েছে, সেটা আবার দেখানো হয়েছে কার্বন নাইট্রোজেনের ভিতরে বন্ধন তৈরি হয়েছে এবং OH এই বেরিয়ে চলে আসছে পানি হিসাবে, অর্থাৎ ত্রিমাত্রিক কালারের মাধ্যমে এটাকে দেখানো হয়েছে। সুতরাং আমরা
লক্ষ্য করলাম যে অ্যামিনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে তারা পেপটাইড বন্ধনী তৈরি করে। তবে এই পেপটাইড বন্ধনীর মাধ্যমে যে প্রোটিন তৈরি হয়, এই প্রোটিন তৈরিতে আরও কিছু বন্ধনী অংশ নিয়ে থাকে। এখানে সাধারণত 4 ধরনের বন্ধনী আমরা দেখে থাকি। নাম্বার 1 হচ্ছে হাইড্রোজেন বন্ধনী। এখানে হাইড্রোজেন গ্রহীতা এবং হাইড্রোজেন দাতার ভিতরে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, এবং সেটা হলো হাইড্রোজেন বন্ধনী। এটা খুব দুর্বল বন্ধনী মূলত। এখানে আমরা দেখতে পাচ্ছি আয়নিক বন্ধনী। দুটি চার্জ গ্রুপের ভিতরে যে বন্ধন তৈরি হয় তাকে আয়নিক বন্ধনী বলা হয়। আয়নিক বন্ধন হাইড্রোজেন বন্ধনের চেয়ে বেশ শক্তিশালী। প্রোটিনের পেপটাইড চেনে বিভিন্ন সাইডের মধ্যে এই আয়নিক বন্ধনী দেখা যায়। ডাইসালফাইড বন্ধনী দেখে থাকি আমরা। সিস্টিন নামক অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে সালফার থাকে। এই সালফার যুক্ত হয়ে এখানে ডাইসালফাইড ব্রিজ তৈরি করে থাকে, যেটা প্রোটিনকে আরও শক্তিশালী করে থাকে, প্রোটিনকে আরও সংবদ্ধ করে থাকে। হাইড্রোফোবিক বন্ধনী, কিছু অ্যামিনো অ্যাসিড আছে যারা হাইড্রোফোবিক, মানে হচ্ছে পানি পছন্দ করে না। হাইড্রোফোবিক পানি পছন্দ, কিন্তু জীবকোষে প্রায় পুরোটাই পানি ভর্তি। সেই জন্য হাইড্রোফোবিক অ্যামিনো অ্যাসিডগুলো সাইড চেনগুলো খুব কাছাকাছি চলে এসে একে অপরকে ঢেকে রাখে, যেন সেখানে পানি মাঝখানে আসতে না পারে। এই সম্পর্কে আমরা হাইড্রোফোবিক বলে থাকি। চতুর্থ মাত্রার গঠনে এরকম সম্পর্ক গড়ে ওঠে, কারণ পানি যদি থাকে তাহলে প্রোটিনের গঠনটা ভালো হবে না। পানিকে ছেড়ে দিয়ে, পানিকে তাড়িয়ে দিয়ে তারা সেই স্থানটি দখল করে থাকে, হাইড্রোফোবিক সম্পর্ক তৈরি করে থাকে সেখানে। একটি প্রোটিনের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং সেখানে কি আমরা দেখতে পাচ্ছি, হাইড্রোজেন বন্ধনী দেখতে পাচ্ছি এখানে হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন দেখতে পাচ্ছি এখানে আমরা ডাইসালফেট বন্ধনী দেখতে পাচ্ছি এখানে আমরা আয়নিক বন্ধনী দেখতে পাচ্ছি। অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যত প্রকার বন্ধনী দেখলাম, হাইড্রোজেন বন্ধনী, ডাইসালফাইড বন্ধনী, আয়নিক বন্ধনী এবং হাইড্রোফোবিক বন্ধনী রিয়াকশন, তাহলে আমরা এই ছবিগুলো দেখলাম, এগুলো আমরা এখানে বন্ধনী চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। সালফাইড ডাইসালফাইড বন্ধনী, এখানে আয়নের মাধ্যমে বন্ড তৈরি করেছে আয়নিক বন্ধনী। এখানে অর্থাৎ পানি অণুকে অপসারণ করে এখানে ইন্টারঅ্যাকশন করেছে যাতে পানি এর ভিতরে ঢুকতে না পারে, তারা হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন করেছে। এবং এখানে হাইড্রোজেন অক্সিজেন অর্থাৎ মাধ্যমে যে বন্ধনী তৈরি করেছে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনী। প্রোটিনের কার্যপদ্ধতি, প্রোটিন কি কাজ করে থাকে? প্রোটিন কোষের সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে থাকে। তাহলে সঞ্চিত খাদ্য হিসেবে প্রোটিন যে কাজ করে থাকে, তাহলে যখন জীবে খাবারের অভাব হয় তখন কি প্রোটিন খাদ্যের যোগান দিয়ে থাকে? অবশ্যই দিয়ে থাকে। প্রোটিন ভাঙতে থাকে। যে জীবদেহে খাদ্যের তীব্র অভাব, তখন প্রোটিন ভেঙে সেখানে খাদ্য হিসাবে, কোষের খাদ্য হিসাবে যোগান দিয়ে থাকে। উদ্ভিদের অঙ্কুরোদ্গমকালে অর্থাৎ বীজের অঙ্কুরোদ্গমকালে সেখানেও প্রোটিন সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করতে পারে। নাম্বার 2, গাঠনিক উপাদান হিসেবে। কি গাঠনিক উপাদান? আমরা সবাই জানি যে প্রোটিন ছাড়া দেহ গঠিত হয় না। প্রোটিন দেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে থাকে। ইট দিয়ে যেমন বিল্ডিং তৈরি হয়, প্রোটিন দিয়ে তেমন এরকম জীবদেহ তৈরি হয়। শক্তি উৎপাদনকে রাসায়নিক বস্তু হিসেবে প্রোটিন ব্যবহৃত হতে পারে। কোষ ঝিল্লি গঠনে আমরা প্রোটিনের গঠন দেখেছি, আমরা কোষ ঝিল্লিতেও সেখানে বিভিন্ন কোষ অঙ্গাণুর গঠনে আমরা প্রোটিন অবস্থান দেখে থাকি। আমরা এনজাইম হিসেবে প্রোটিন কাজ করে থাকে, এনজাইম হিসেবে প্রোটিন কাজ করতে পারে। অ্যান্টিবডি তৈরিতে প্রোটিন ব্যবহৃত হয়। হরমোন উৎপাদনে প্রোটিন ব্যবহৃত হয়। নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিড তৈরিতেও সেখানে প্রোটিনের ব্যবহার আমরা দেখে থাকি। আত্মরক্ষায় বিষাক্ত প্রোটিন তৈরি করে জীব, যেমন সাপের যে বিষ আছে, সে আত্মরক্ষায় সেই বিষটি প্রয়োগ করে থাকে। এই বিষটা কিন্তু এক ধরনের প্রোটিন, বিষাক্ত প্রোটিন আমরা উদ্ভিদের ক্ষেত্রেও পেয়ে থাকি। যেহেতু উদ্ভিদ গায়ে লাগলে চুলকায়, এরা এক ধরনের বিষাক্ত প্রোটিন তৈরি করে থাকে, যেগুলো আমাদের ত্বকে লাগলে তীব্র চুলকানি সৃষ্টি করে থাকে, এবং যার জন্য আমরা ওই উদ্ভিদের ধারে যাবো না। তাদের আত্মরক্ষার জন্য তারা এই প্রোটিন তৈরি করে থাকে। প্রাণীতে হিমোগ্লোবিন তৈরিতে, রক্তের হিমোগ্লোবিন অর্থাৎ গ্লোবিন নামক প্রোটিন সেখানে অংশ নিয়ে থাকে। ইন্টারফেরন অর্থাৎ ভাইরাসকে প্রতিরোধ করে থাকে ইন্টারফেরন। অর্থাৎ ভাইরাস আক্রান্ত কোষে, বেশি ক্যান্সার আক্রান্ত কোষে এই ইন্টারফেরন তৈরি হয় মূলত। সেখানে ভাইরাসকে প্রতিরোধ করতে চায় তারা। ধন্যবাদ সকলকে। আজকের মতো আমরা এই ক্লাস শেষ করতে যাচ্ছি।
আমরা যে বিষয়গুলো পড়লাম সেই পড়াগুলো আমরা আরেকবার একটু রিভাইজ করে নেব। সবাই এই ভিডিওটি ভালো করে দেখব এবং যে যে বিষয়গুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম সবাই সেই বিষয়গুলো একবারে মুখস্থ করে রাখবো। এগুলো পরীক্ষায় এখান থেকে অনেক ছোট বড় প্রশ্ন আসতে পারে। সবাইকে বিষয়টি ভালোভাবে পড়ার জন্য অনুরোধ রেখে আজকের মতো ক্লাস শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।